গল্পের নাম হৃদয় নিবাসে তুই, পর্ব সংখ্যা 19। লেখনীতে ভূমি। রাতের আকাশে ছোট ছোট উজ্জ্বল তারা জোনাকির মতো জ্বলছে, মাঝখানে বড়সড় একটা ঝলমলে করা চাঁদ। জানালার এপাশ থেকে অদ্রিজা মুচকে হাসলো সেই চাঁদটার দিকে তাকিয়ে। কি হাসিটা অবশ্য বেশিক্ষণ টিকলো না, কিছুটা সময় পরে তাই তীব্র বেদনায় আর বিষাদে রূপান্তরিত হলো মোবাইলের স্ক্রিনে রক্তিমের নামটা দেখে। অদ্রিজা ছোট ছোট শ্বাস ফেললো, প্রতিজ্ঞা করলো কলটা সে রিসিভ করবে না, কিন্তু একবার দুবার তিনবারের সময় আর প্রতিজ্ঞার মতোই রইল না। কলটা রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে বসলো সে, কি সমস্যা রক্তিম, এতবার কল দিচ্ছেন কেন আপনি? রক্তিম ওপাশে নিঃশব্দে হাসলো। কয়েক সেকেন্ড পরেই হঠাৎ টুংটাং শব্দ কানে ভেসে আসলো অদ্রিজার। ভ্রুজরা কুঁচকে রেখে ফোনের ওপাশে টুংটাং শব্দটা মনোযোগ দিয়ে শুনল অদ্রিজা। রক্তিম মৃদু হেসেই বলল, কানের ঝুমকাটা আছে? অদ্রিজার ডান হাতটা তৎক্ষণাৎ দিয়ে অস্থির হলো কানে। বাম কানটা চেক করে ডান কানে হাত নিতে খেয়াল করল কানে দুলটো নেই। অদ্রিজা হতাশ হলো, মুখ চোখ কালো করে বলল, আপনার কাছে আমার ঝুমকো। রক্তিম হাসলো, সেই হাসির মৃদু শব্দ ভেসে আসলো অদ্রিজার কানেও। সাথে সাথে তীব্র বিরক্তি ছুঁয়ে গেল মনে। মুখ চোখে দেখা গেল অন্ধকার আলোর রেশ। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আজব তো, হাসছেন কেন আপনি? হাসির মতো কি বলছি আমি? ঝুমকোটা আপনার কাছে। রক্তিম হাসি থামালো, কণ্ঠটা কঠিন দৃঢ় করার চেষ্টা করে বলল, আমার কাছে তোমার ঝুমকো কেন থাকবে অদ্রি? অদ্রিজা একেবারে চমকে উঠল রক্তিমের সম্বোধন শুনে। তুমি আর অদ্রি ডাকটা রক্তিমের মুখে কিছুটা ভিন্ন শোনালো যেন। মনের ভিতর রয়ে গেল অদ্ভুত এক শিহরণ। অদ্রিজা হালকা গলায় বলে বসলো, কি বললেন? আমায় অদ্রি ডাকার অধিকার নেই আপনার। অদ্রিজাই ডাকবেন। রক্তিম পিছেল গলায় বলে উঠল, উফ, তোমার প্রেমিকের দেওয়া নামে তো ডাকছি না অদ্রি। অদ্রি ডেকেছি, দ্রিজা নয়। অদ্রিজা চুপ রইল, বিরক্তে মাথাটা ছিঁড়ে দিতে চাইল যেন মুহূর্তে। রাগে হাঁসফাঁস করে কিছুটা সময় নীরবতার পরে রক্তিম আবার বলল, রেগে গিয়েছো নাকি অদ্রি? কুল, তোমার বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে এটুকু মজা আমি করতেই পারি, তাই না অদ্রি? অদ্রিজা কপাল কুঁচকে ফেলল। কি? নাও যাও, যাও যাও। অদ্রিজা কপাল কুঁচকে ফেলল। রক্তিমের কথাগুলো চরম বিরক্তি নিয়ে শুনেই কড়া কণ্ঠে বলল, আপনি আমার কেউ নন রক্তিম, কেউই নন। বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে তো আপনার সাথে আমার পরিচয় হয়নি। যে পরিচয়টা হয়েছিল সেটা আমি কিংবা আপনি কেউই মানি না। হাতে গোনা আর কয়েকটা দিন পর এমনিতেও আমাদের দেখা সাক্ষাৎ হবে না, আর তাই আপনি আমার কেউই নন রক্তিম। এটুকু মজা করার অধিকার আপনার নেই, আর অদ্রি ডাকার বাদ তুমি করে বলারও অধিকার নেই। রক্তিম মুচকি এসে বলে উঠল, হ্যাঁ জানি, তবু অনধিকার চর্চা করতে আমার ভালোই লাগে অদ্রি। অ্যানিওয়েজ, আমি বোধ হয় বিরক্ত করছি। এটুকু সময়ে তোমার প্রেমিকের সাথে কথা বললে কতগুলো অনুভূতি প্রকাশ করা হয়ে যেত, তাই না? অদ্রিজার রাগ আর বিরক্তিটা এবার আকাশ ছিল। ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, রক্তিম হাসলো ফিসফিস করে, কাউকে কিছু বলে কিছুটা সময় চুপ রইল। অদ্রিজাও চুপ রইল। অবশেষে ওপাশ থেকে ফোনে কিছু শুনতে পেয়েই বলল, বাই, রাখছি। রক্তিম এতক্ষণ কিছু না বললেও এবার লম্বা দীর্ঘশ্বাস ফেলে মৃদু গলায় ফিসফিসে বলল, ঝুমকোটা পকেটে দেখেই সন্দেহ করেছিল, তাই কল করে শিওর হলাম তাকে। আপনাকে তুমি আর অদ্রি বলে ডাকাটা তার উপস্থিতির জন্যই। বাই। সঙ্গে সঙ্গে কলটা কেটে গেল। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল। এই মানুষটাকে বোঝা দায়, বড্ড কঠিন রকম এই মানুষটা। এমন কেন? অদ্রিজা ভেবে কোনো উত্তর পেল না।
হতাশা চাহনিতে এপাশ ওপাশ তাকিয়ে নিজের রুম পেরিয়ে ড্রয়িং রুমের এক পাশে গিয়ে দাঁড়ালো। ফ্লোরে পাটি বিছানো, তার উপর রাইমা, রাইমার বর অত্রিয়া আর অত্রিয়ার শ্যামপুরুষ সহ তার চাচাতো বোন দুজনও আছে। অদ্রিজা মুচকে আসলো তাদের কাছাকাছি আসতে। অদ্রিজার ডান হাতটা টানতে এলোমেলো হয়ে বসে পড়ল অদ্রিজা। অত্রিয়া ফিসফিসিয়ে বলে উঠল অদ্রিজার কানে, আপু, রাইমা আপুর যে একটা প্রাক্তন ছিল জানতে তুই? খুব ভালোবাসতো, কিন্তু লোকটা জঘন্য রকম খারাপ ছিল আপু। রাইমা আপুকে ফিরিয়ে দিয়ে রাইমা আপুর বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিল। পরে নাকি সে বেস্ট ফ্রেন্ডকেও ঠকিয়েছে। জিজু কিন্তু অনেক ভালো। আপু সবটা জেনেও আগলে নিয়েছে। এতক্ষণ এসবই বলেছে আপু। তুই মিস করলি আপু? অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। রাইমার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে রাইমার বরের দিকে তাকালো। সরু চাহনিতে রাইমাকে পর্যবেক্ষণ করে বলল, রাইমা আপু, বলো তো, সে জঘন্য লোকটা ভালো নাকি জিজু? ওই জঘন্য লোকটার সাথে বিয়ে হলে সুখী হতে এখন যতটা সুখী। রাইমা মুচকে আসলো। সুন্দর ধবধবে মুখে চমৎকার হাসিটা বড্ড চমৎকার ঠেকলো। বলল, কখনোই তার সাথে বিয়ে করে আমি সুখী হতাম না রে অদ্রি। সে কখনো আমায় বুঝেইনি যতটা তোর জিজু বোঝে। সেই শহরেই থাকে। এই শহরে যেহেতু এসেছি, তাকে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে যাব আমি। সে ফিরিয়ে না দিলে আমি তাদের জিজুর মতো কাউকে হয়তো পেতামই না। অদ্রিজা হাসলো বাকি সবাইও। রাইমার বরের চোখে মুখে দেখা গেল এক মুগ্ধ চাহনি। সে মুগ্ধ চাহনির রেশ টেনে অত্রিয়া খিলখিলিয়ে হেসে বলল, জিজু নতুন করে প্রেমে পড়ে গেল নাকি রাইমাপুর? কথাটা শুনে সবাই হেসে উঠল। অত্রিয়া শ্যামপুরুষের মুখেও দেখা গেল গম্ভীর চাপা হাসি। হাসির আড়ালে সেই হাসির দিকেই তাকিয়ে রইল অত্রিয়া। কি স্নিগ্ধ হাসি! এই হাসিটা দেখার জন্য হাজারটা রসিকতা করতে হলেও ক্ষতি নেই। আহ, কি সুন্দর! তুই আমায় ভালোবাসিস নেহা? নেহা চমকে উঠল সামনের ছেলেটার কথাটা শুনে। হাত পা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। লোমকূপ জুড়ে শিহরণ বয়ে গেল মুহূর্তে। অস্বস্তিতে ঘেমে উঠল হাতের তালু, পায়ের তালু। বার কয়েক দিহানের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। গলা দিয়ে যেন একটা শব্দও বের হলো না তার। দিহান বুঝতে পারল নেহার অবস্থাটা। হাত জোড়া বুকে ভাঁজ করে আবারও গম্ভীর গলায় বলে উঠল, কি হলো আপু, ভালোবাসিস? উত্তর দিছিস না কেন তুই? নেহা আবারও কিছু বলতে পারল না। শুকনো গলা নিয়ে সেভাবে দাঁড়িয়ে রইল। তীব্র অস্বস্তি নিয়ে কিছু না বলেই মাথা নিচু করে পালিয়ে আসতে নিতে দিহান আবারও সামনে এসে দাঁড়ালো মুহূর্তে। গম্ভীর কণ্ঠে আবারও শুধালো, নীরবতার সম্মতির লক্ষণ নেহা। তাহলে কি আমি তোর উত্তরটা হ্যাঁ ধরে নেব? ইয়েস অর নো? ধ্যানের কথাগুলো শুনে গলাটা যেন আরও শুকিয়ে আসলো নেহার। কোনো রকমে মাথা দুলিয়ে হ্যাঁ উত্তর দিতে কানে আসলো দেহানের গমগমে কণ্ঠ, এভাবে চুপচাপ হয়ে আছিস কেন তুই? খেয়ে ফেলবো তোকে আমি। এমনিতে তো বেশ চঞ্চল আর বাচ্চার হয়ে থাকিস, তবে এখন এমন বিহেভিয়ার করছিস কেন? নেহা মাথা তুলে তাকালো, কাপা গলায় বলে উঠল, কোথায়? ঠিকই তো আছি দিহান। দিহান হালকা হাসলো। এতক্ষণের গম্ভীর মুখে ওইটুকু হাসি দেখেই যেন একটু হলেও স্বস্তি পেল নেহা। সরু চাহনিতে তাকাতে দিহান মৃদু কণ্ঠে বলে উঠল, আমায় কেন ভালোবাসিস? কি কারণে? নেহা হতাশ হলো এবার। মনে মনে ভাবলো, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে, কিন্তু মনে পড়লো না। সকাল সকাল ঘুম থেকে উঠে এই বাসা থেকে বেরিয়ে এমন একটা জেরার মুখোমুখি হতে হবে জীবনে ভাবেনি সে। তাও সেই মানুষটার কাছে যাকে দেখলে সে বেসামাল হয়ে ওঠে, অগোছালো হয়ে যায়, সে আজ তাকে চেপে বসেছে এভাবে। নেহা ছোট্ট শ্বাস ফেললো, দেহানের দিকে তাকিয়ে কোনোভাবে বলল, দেহান, মাথা ব্যথা করছে, আমি বাসায় চলে যাচ্ছি, তুই ভার্সিটি যা। হুম। দিহান মুচকে আসলো।
দিহানের কথাটা যেন বিশ্বাস হলো না নেহার। চোখ মুখে খেলে গেল তীব্র বিস্ময়। চোখ জোড়ায় তীব্র বিস্ময় নিয়ে কিছুটা সময় তাকিয়ে রইল দিহানের মুখের দিকে। তা দেখেই দিহান হাসলো, মৃদু গলায় বলল, আমি তোকে ভালোবাসি না নেহা, তবে তোর ভালোবাসা পেতে চাইছি। ভালোবাসবি? মানে? ভালোবাসবি? আমি তোর সব ভালোবাসা গ্রহণ করব, আগলে নেব, কোনো একদিন ভালোবাসবো। নিজের পুরনো ভালোবাসাকে বলতে হবে আমায়। সাহায্য করবে নেহা, প্লিজ? সঙ্গে সঙ্গে নেহার এতক্ষণকার নুয়ে থাকা চাহনি জল জল করে উঠল। মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলল, তোকে ভালোবাসি আমি দেহান, তাই বলে তুই আমায় একজনকে ভোলার মেডিসিন হিসেবে পাশে চাইবি? আমি তোকে ভালোবাসি, তুই আমার হলি কি না হলি তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোকে পাওয়ার জন্য অ্যাজ এ মেডিসিন হিসেবে তোর পাশে থাকতে হবে। আমি থাকতে পারবো না দিহান, সরি, সম্ভব নয়। দিহান হাসলো, বলল, ইটস ওকে, থ্যাঙ্কস। নেহা চমৎকারভাবে হাসলো। এই হাসিটা দেখে মনে হবে না একটু আগেও তার চোখে মুখে ক্ষোভ ছিল। একটু আগেও মেয়েটা অস্বস্তিতে নুয়ে পড়েছিল সে। মুখের চাঞ্চল্য মাখা হাসিটা তো এক বিন্দুও বুঝতে দিল না। সেভাবে হাসতে হাসতেই বলল নেহা, তো পুরনো ভালোবাসাটা কে শুনি? আহারে, তোকে এভাবে ছেড়ে দিল? দিহান আশ্চর্য হয়ে তাকালো নেহার দিকে। হঠাৎ নেহার পরিবর্তিত কথায় অল্প অবাক হলেও নিজেকে সামলে মৃদু গলায় বলল, দ্রিজা। কথাটা বলে আর দাঁড়ালো না দিহান। নিহাম যেন ওই একটা শব্দ শুনেই জমে গেল। দ্রিজা? দ্রিজা কিভাবে? তবে কি ভার্সিটি সেই গুঞ্জন সঠিক ছিল? দ্রিজার দিহানের প্রেমের সম্পর্ক ছিল, তারপরে দ্রিজার বিয়ে হয়েছে। নিহা বুঝে উঠল না। পাগল পাগল লাগলো নিজেকে এক মুহূর্তের জন্য। নিজের এতটা কাছের বন্ধু, ভালোবাসার মানুষ, দুইজনের সম্পর্ক ছিল, অথচ বলেইনি তাকে, জানাই না সে। দ্বিজা তো জানতো সে ধ্যানকে পছন্দ করে, তাহলে কোনোদিন কেন বলল না তার আর ধ্যানের সম্পর্ক আছে? কেন? আপনাকে প্রিয় সম্বোধন করা কি আমার উচিত অদ্রিজা? জানি না আমি, তবে আমি খুব অসহায় অদ্রিজা, খুব অসহায় আমি। আমায় এক মুঠো সাহায্য ভিক্ষে দিবেন অদ্রিজা? আমি ভীষণ ভীষণ রকম অসহায়। আমার এই জীবনটায় আমি কম ভালোবাসা পাইনি অদ্রিজা। অনেক নারী আমায় ভালোবেসেছিল, খুব করে চেয়েছিল আমায়, কিন্তু আমি কখনো কাউকে চাইনি অদ্রিজা, কখনোই না। আপনাকেও চাই না আমি, এটুকুও ভালোবাসি না আমি আপনাকে। তবু আমি আপনাকে আসক্ত হয়ে যাচ্ছি। কেন বলুন তো? রাত হলে আমার ঘুম আমার কাছে টানছে না, মাথা ব্যথায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে আপনি নামক মানুষটার ভাবনায়। আমি কি করবো অদ্রিজা? আপনি নামক মরণ ব্যাধির কি কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি এখনো? আর যে সহ্য করা যাচ্ছে না এই তীব্র ব্যথা, আমার এই দীর্ঘ জীবনের সব দুঃখের একমাত্র ওষুধ অ্যালকোহলও আপনি নামক ব্যাধির সাথে লড়তে পারছে না অদ্রিজা। কেন ভুলতে পারছি না এই অসহ্য যন্ত্রণা থেকে আমায় মুক্তি দিন অদ্রিজা, মুক্তি চাই আমার। ভাঁজ করা সাদা কাগজের লেখাগুলো পড়ে চমকে গেল অদ্রিজা। কাগজটা একটা বক্সে ছিল, বক্সটা তার চেনা, রক্তিমের সুইট হার্টের জন্মদিনে যে বক্সটা সে গিফট করেছিল, কিন্তু রক্তিম ফেরত দিয়েছিল সেই বক্সটার ভিতরে এই চিরকুটটা পেল। এতদিন খুলে দেখেনি সে। বক্সের ভিতরে একজোড়া কানের দুলি উপহার দিয়েছিল সে। এই বক্সের কানের দুলটার পিছনে পড়েছিল এতক্ষণ। বক্সটা খুলে কাগজটা চোখ পড়তে এক প্রকার ঝাপটি নিয়ে নিল অদ্রিজা। অদ্রিজাকে দুল জোড়া দিয়ে কোনোভাবে রুম থেকে বের করে দিয়ে এই চিরকুটটা পড়ল সে। সঙ্গে সঙ্গে টকবক করে উঠল শিরায় উপশিরায় বয়ে চলা রক্তে। বুকের ভিতর হৃৎস্পন্দনের মাত্রা যেন ঘন হয়ে উঠল দ্রুত। আফসোস হলো আরও আগে কেন বক্সটা খুলে দেখেনি। এই লেখাগুলো আরও আগে কেন পড়া হয়নি? কেন? চলবে।